সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রায়পুর RKRM হাই স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। কোভিড-19 বিশ্ব মহামারীর কারণে আমরা দীর্ঘ 6 মাস যাবৎ প্রায় আমরা বিদ্যালয়ের নিয়মিত শ্রেণী পাঠদান থেকে আমরা বিরত রয়েছি। কিন্তু এই কোভিডের কারণে আমরা যার যার বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে প্রায় 6 মাস যাবৎ আমরা বাড়িতে অবস্থান করে সুস্থ আছি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই কারণে মহান আল্লাহ পাকের নিকট আমরা শুকরিয়া আদায় করছি। আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের নিয়মিত পাঠদান এর বাইরে অনলাইনে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় নবম এবং দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের সমাস বিষয়টি নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তো আমরা চলো আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমার আলোচ্য বিষয় সমাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সমাস শব্দের অর্থ কী। সমাস শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ সংক্ষেপকরণ, সমাস শব্দের অর্থ বাক্যের একাধিক পদকে এক পদে পরিণতকরণ। তো আমরা আসো বোর্ডে আমরা সমাসের সংজ্ঞাটা লিখি। সংজ্ঞা: সমাস শব্দের অর্থ মিলন, মিলন, সংক্ষেপকরণ, বাক্যের একাধিক পদকে এক পদে পরিণতকরণ। অর্থাৎ সমাস শব্দটির মাধ্যমে আমরা অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দকে একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে সমাস বলে। যেমন এখানে তোমাদের পাঠ্য বইয়ে উদাহরণ দেওয়া আছে, আমি সেই উদাহরণটি লিখছি। যেমন দেখো, দেশের সেবা, দেশ সেবা, দেশ সেবা। এরকমভাবে আরও আছে, যেমন বই ও পুস্তক, বই পুস্তক, নেই পড়ুয়া যার, বেপরোয়া ইত্যাদি। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। অর্থাৎ সমাস কেন আমরা পাঠ করব, এতটুকু যারা বুঝতে পারছো তারা তোমাদের খাতায় লিখে নিতে পারো, অথবা তোমাদের পাঠ্য বই থেকে সেটা তোমরা দেখে নিতে পারো। সমাসের উদ্দেশ্য: সমাসের উদ্দেশ্য কেন আমরা সমাস পাঠ করব? সমাসের মূল উদ্দেশ্য হলো বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করা, সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি করা। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি। অর্থাৎ সমাস শব্দ তৈরি, ও প্রয়োগের একটি বিশেষ রীতি।
বিশেষ রীতি, অর্থাৎ আমরা বাক্যে নতুন শব্দ যখন তৈরি করব অথবা বাক্যে শব্দ যখন প্রয়োগ করব সেটার একটা বিশেষ রীতি হলো সমাস। এটি শব্দ তৈরি ও প্রয়োগের রীতি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলা এসেছে, অর্থাৎ সমাসের এই রীতিটা কোথায় থেকে পেয়েছি আমরা? সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সংস্কৃত থেকে সমাসের রীতি বাংলায় এসেছে, তবে খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্ত আমরা অনেক পেয়ে থাকি, সেগুলোতে সংস্কৃতের কোনো নিয়ম খাটে না বা সংস্কৃতের নিয়ম সেখানে প্রয়োগ করা যায় না। এখন চলো আমরা সমাসের সমাসবদ্ধ যে শব্দ বা পদ আছে সেগুলোকে আমরা বিশ্লেষণ করব। সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। বইয়ের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হলো নাম কি? সমস্ত পদ। সমস্ত পদ। একটি উদাহরণ দিলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। যেমন উদাহরণ, এখানে সংজ্ঞায় বলা হয়েছে যে সমাস প্রক্রিয়ায় সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হলো সমস্ত পদ। যেমন দেখো, চন্দ্রমুখ, চন্দ্রমুখ এটা একটি সমাস নিষ্পন্ন পদ। এটা সমস্ত পদও বলা হয় এটাকে চন্দ্রমুখ। যেমন মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্রের ন্যায়, অর্থাৎ সমাসবদ্ধ পদটাকে আমরা যখন বিশ্লেষণ করব এটাকে বলা হয় সমসমান পদ। এই সমসমান পদটাকে যখন আমরা সমাসবদ্ধ করব তখন সেটাকে বলা হবে সমস্ত পদ। বুঝতে পারছো বন্ধুরা তোমরা সবাই? সমস্ত পদ কোনটি সেটা আমরা চিহ্নিত করতে পারলাম। এবার আমরা পরবর্তী আরেকটি বিষয় কথা বলি, সেটা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। তার মানে সমসমান পদ কোনটি? সমসমান পদ হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। সমসমান পদ বলে। একটি উদাহরণ দিলে সুন্দরভাবে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আমাদের। যেমন দেখো, বিলাত ফেরত,
বিলাত ফেরত, অর্থাৎ বিলাত হতে ফেরত। এখানে এই বিলাত হতে ফেরত এটা হলো সমসমান পদ, এটা হলো সমসমান পদ। তারপর এই সমসমান পদের এবং সমস্ত পদের মধ্যে দুটি অংশ থাকে। সমসমান পদে সমস্ত পদের দুটি অংশ থাকে। সমাসের মধ্যে সমস্ত পদের দুটি অংশ থাকে। কি কি? সমস্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং শেষের অংশকে বলা হয় পরপদ বা উত্তরপদ। যেমন রাজার কুমার, রাজার কুমার। এখানে রাজার হলো পূর্বপদ, কুমার হলো পরপদ। তো আমরা আজকে এ পর্যন্ত যে আলোচনা করলাম সেটার মধ্যে সমাসের সংজ্ঞা, সমাসের উদ্দেশ্য, সমাসের মধ্যে যে বিষয়গুলো থাকে সমস্ত পদ, সমসমান পদ, তারপরে পরপদ, উত্তরপদ, এগুলো আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব সমাস কত প্রকার। তোমরা কি জানো সমাস কত প্রকার? ঠিক বলেছো বন্ধুরা, 6 প্রকার। আমরা জানি সমাস প্রধানত 6 প্রকার। আমরা এতটুকু আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। সমাস প্রধানত 6 প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। কি কি কেউ বলতে পারবা? 1 নাম্বার দ্বন্দ্ব সমাস, 2 নাম্বার কর্মদ্বারয় সমাস, 3 নাম্বার তৎপুরুষ সমাস, 4 নাম্বার বহুব্রীহি সমাস, 5 নাম্বার দ্বিগু সমাস এবং 6 নাম্বার অব্যয়ী বা সমাস। প্রধানত 6 প্রকার। কোনো কোনো ক্ষেত্রে কর্মদ্বারয় সমাসকে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দ্বিগু সমাসকে কর্মদ্বারয় সমাসের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সেক্ষেত্রে আমরা বলতে পারি সমাস 4 প্রকার। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? সমাস 4 প্রকার। অর্থাৎ 1 নাম্বার দ্বন্দ্ব সমাস, 2 তৎপুরুষ সমাস, 3 বহুব্রীহি সমাস, 4 নাম্বার অব্যয়ীভাব সমাস। তো বন্ধুরা, আমরা 6 প্রকার সমাস নিয়ে আলোচনা করব। আজকে আমরা যতটুকু আলোচনা করেছি তার মধ্য থেকে আমরা সমাসের সংজ্ঞা জানতে পেরেছি, সমাসের উদ্দেশ্য জানতে পেরেছি, সমস্যমান পদ, তারপরে সমস্ত পদ, পূর্বপদ, পরপদ, এগুলো আমরা জানতে পেরেছি। সমাস কত প্রকার ও কী কী সেটাও আমরা জানতে পেরেছি, এবং এই সমাস বাক্যের মধ্যে আমরা কিভাবে ব্যবহার করি সেগুলো জানতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা সমাসের প্রত্যেকটি সমাসের আলাদা আলাদা যে পার্ট আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের যদি এখানে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের যে ভিডিওটি আছে সেটির কমেন্টসে তোমরা তোমাদের সমস্যা বা তোমাদের যে প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টসে উল্লেখ করবে। আমরা পরবর্তী ক্লাসে সেটার সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা সবাই যার যার বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবে। পাশাপাশি বিনা প্রয়োজনে বাড়ির বাহিরে যাতে আমরা বের না হই, এবং যদি বের হতে হয় তাহলে অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। তো তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমরা পরম করুণাময়ের নিকট প্রার্থনা করব যার যার ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলব, যাতে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সুস্থ রাখেন, আবার যাতে আমরা আমাদের বিদ্যালয়ে যার যার শ্রেণীকক্ষে ফিরে আসতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।